না, না, আমাদের হুলহুলাকে কেউ হায়ার করেনি। সেটা সে একদম ক্ল্যারিফাই করে বলে দিয়েছে। আরে ভাই, ইউটিউব একটা স্বতন্ত্র জায়গা। সেখানে কেউ কাউকে হায়ার করবে কেন? তার ইন্টারেস্টটা কী? সে বোকা, বোকা কথা। একে জ্বালানোর জন্য, ওকে উত্ত্যক্ত করার জন্য, ওকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য দুজনে মিলে গট আপ সেট আপ করে হায়ার হয়েছে। ভাই, গট আপ সেট আপ করে হায়ার হলে ওর তো কন্টেন্ট করার ক্ষমতাই থাকতো না। তো যাই হোক, যে করেই হোক কন্টেন্ট করে যাচ্ছে। সেইটা সেই লেভেলের কন্টেন্ট না, করে যাচ্ছে তো। তাই কেউ কাউকে হায়ার করেনি, সেটা বোঝার মতো বয়স বা ম্যাচুরিটি আমাদের সবার হয়েছে। কেউ কাউকে হায়ার করেনি। কেন করবে ফালতু কেউ কাউকে হায়ার? ওর পয়সা ঢুকলে কি ওকে দেবে? আর কাউকে মানসিক যন্ত্রণা ওইভাবে দেয়া যায় না। আর যদি ধরে নিলাম তর্কের খাতিরে দেয়া যায়, তাহলে ও কি এখনও মনের মধ্যে সেই ব্যাপারটাকে রেখে দিয়েছে? মানে সেই যন্ত্রণাটাকে রেখে দিয়েছে? ওকে দেখলেই ও যন্ত্রণা শুরু হবে ইউটিউবে দেখলেই? আর না হলে যন্ত্রণা হবে না? সামনে দেখলেই যন্ত্রণা হবে? আর সামনে না দেখলে যন্ত্রণা হয় না? যন্ত্রণা না চিনচিন চিনচিন করে হয়। সেটা বুকের একটা মানে সূক্ষ্ম জায়গায়। সেটা মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখলেও হবে, আর ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় না দেখলেও হবে। চিনচিন না চিনচিন, বুঝতে পেরেছো? যাই হোক, তাই এই ভুয়ো কথাগুলো বলে আলটিমেটলি আমাদের ম্যান্ডি রানীকে মানসিক অস্থিরতা প্রদান করছো তোমরা। এবং সবথেকে বড় কথা, আমাদের ম্যান্ডু রানী যে মানসিকভাবে উইক, সেটা তোমরা ফিল করাচ্ছ। দিস ইজ নট ফেয়ার। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই ডামাডোলের বাজারে কালকের আমি 4টে ভিডিও দিয়েছি, তারপরেও এই হুলহুলার কন্টেন্টটা আমি করতে পারিনি। কারণ আমার এই হুলহুলার কন্টেন্টটা খুব জরুরি মনে হয়েছিল, ঠিক আছে? কিন্তু তবুও আমি কালকের হুলহুলার কন্টেন্টটা করতে পারিনি। আমি এখন কন্টেন্টটা করে রাখছি। আমি জানি না এই কন্টেন্টটা কালকে দিতে পারবো কি না, কখন দিতে পারবো সেটা বুঝতে পারছি না। করে রাখছি মানে তো দেবই, মানে আমার দেরি হলেও দেবো, ঠিক আছে? কিন্তু কন্টেন্টটা আমার করাটা জরুরি ছিল। তো সেখানে হায়ারের ব্যাপারটা সে ক্লিয়ার করেছে। তারপরে যেটা দেখিয়েছে, একটা সিনেমেটিক ভিউ দেখিয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার। আর তার সঙ্গে যে স্যান্ডউইচ খাচ্ছিল সেই সময়টাও সুন্দর ক্যাপচার করেছে। চা ছিল মনে হয়, তার সঙ্গে হচ্ছে তোমার স্যান্ডউইচ ছিল, আর একটা কী ছিল, তো গ্রিন টি ছিল না কি, আমি ওটা অতটা লক্ষ্য করিনি, খুব এক ঝটকা দেখেছি। তো সেখানে বেশ সুন্দর মানে সিনেমেটিক ওয়েতেই ওই জায়গাটা ক্যাপচার করেছে, মানে ওই স্যান্ডউইচ যেটা নিয়েছে সেটা, আর যে সিনেমার এই ভিউটা, বৃষ্টির যে ভিউটা 3-4টে অ্যাঙ্গেল থেকে যে নিয়েছে, সেটা ভীষণ সিনেমেটিক হয়েছে। এবং এর থেকে বোঝা যায় যে ও ক্যামেরার পিছনে বেশ ভালোই কাজ করে। এটা ভালো লেগেছে, ঠিক আছে? এটা তো সত্যি, যদি কেউ কোনো কারণে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কাজ করে বা ফটোগ্রাফি নিয়ে কাজ করে, তাহলে তার ক্যামেরার কোয়ালিটি বা কোথায় কি কতটা মানে করতে হয় বা এডিটিং, এই ব্যাপারগুলো তার অনেকটাই জানা। তাই জন্য সে যদি এরকম ধরনের কোনো ভিডিও করে, অনেকটাই সিনেমেটিক দৃশ্য দেখাতে পারে যদি সে চায়, তাই না? আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখলে যে মোটামুটি 3জন একই ড্রেস পরেছে। ওর একটা মাসিমণি, দিদি এবং ওর মা, 3জনে এক ড্রেস পরেছে। তারা কোথাও একটা ঘুরতে যাচ্ছে মানে ওই রেস্টুরেন্ট বাজি করতে যাচ্ছে। বললো যে যদি যাই তাহলেও দেখাবো, যদি না যাই তাহলেও দেখাবো। এবং তারপরে তো বৃষ্টিটা দেখলে, তো সেখানে 3জনে একরকম জামা পরেছে। এটা অনেকের মধ্যে থাকে এই ফ্যাশিনেশনটা, যে একরকম জামা পরে যাব, একরকম ড্রেস পরে যাব। অনেকে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে মিলিয়ে করে, অনেকে আবার মা মেয়ে করে, অনেকে মা মেয়ে মাসি এরম করে। তো যেটা বুঝলাম যে ওই ওই মাসিরই মনে হয় ওই দিদিটা মানে মেয়ে আর কি, আর হচ্ছে ওর মায়ের ও ছেলে, এরকমই বুঝলাম। তো যাই হোক, কেন এইসব আগের দিন বিরিয়ানির পর্ব দেখালো, পরের দিন এইসব যাচ্ছে, তার কারণ ওর বাবা আবার চলে যাবে কাজের ক্ষেত্রে, সেই জন্য ও এগুলো আর কি দেখাচ্ছে আর কি, মানে এগুলো যাচ্ছে আর সেগুলোই দেখাচ্ছে, ক্যাপচার করছে। তো এরকম হয় যখন কেউ বাইরে থাকে, আউট অফ স্টেশন, সে যখন বাড়িতে আসে তখন এরকম পার্টি হয়, রেস্টুরেন্ট বাজি হয়, একসঙ্গে ঘুরতে বেড়াতে যাওয়া হয়, কারণ তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হয়, তার জন্য করেছে। তো সেই জন্য সেগুলো দেখেছে, তো ভালো লেগেছে। এইবার যেটা ও ক্ল্যারিফিকেশান দিতে এসেছে, তার মধ্যে ওর রোজি আর সুজি, এদেরকে দেখিয়েছে। তো এদেরকে আমি আগেও দেখেছিলাম, হ্যাঁ অবশ্যই ম্যান্ডুর ভিডিওতে। ম্যান্ডু যে ভাইকে যেবারে ব্রেসলেট দিল তার বার্থডেতে, সেদিনকে আমরা দেখেছিলাম যে স্কলারশিপের গেটের মধ্যে ওই দুজনকে। আমার খুব ভালো লেগেছিলো, একটা সাদা একটা কালো, তো ভীষণ সুন্দর লাগছিল।
তখন এই সুজি যে সে আরও একটু মোটু ছিল আর একটু স্কিনটা আর একটু গ্লজি ছিল। তো আর রোজি যে তার তো স্কিনটা এমনি, রটহুইলারের স্কিনটা এমনি চকচকে গ্লজি, খুব ভালো লাগছিল। তো দুজন রয়েছে এবং রটহুইলার এত শান্তশিষ্ট দেখে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এই দুজনকে দেখলাম এবং বেশ ছাড়া আছে, কারণ ওরা শান্ত। আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে মানে সেরকমভাবে আর কি ওরা অ্যাগ্রেসিভ নয় আর কি, সেটা দেখে বোঝা গেল। আর তার জন্যই ওরা এরকমভাবে স্মুথলি ছেড়ে রাখে। পোষ্যদেরকে যদি বেঁধে বুধে রাখে না তাহলে খুব মুশকিল। পোষ্যদেরকে এরকম ছেড়ে মানে বাড়ির মধ্যে সারাক্ষণ ওরা ঘুরতে পারবে, বেড়াতে পারবে, তবেই ভালো হয়। অনেককে দেখি অ্যাডপশানের জন্য দেয়, তো তখন বলে দেয় মানে যে বড় কোনো মানে ব্রিডের ডগি হলে তাহলে যেন তাদের বাড়িতে প্রচুর জায়গা থাকে, অনেকের যাতে লন থাকে, ছাদ বড় থাকে, এইসবগুলো বলে জিজ্ঞেসে করে নেয়। অনেকে বলে আবার কলকাতার মধ্যে দিতে হবে, মানে এই যে হয় না অনেকে পোষ্য পুষতে ছেড়ে দেয়, সেক্ষেত্রে অ্যাডপশনের জন্য অনেক দেয়। তো প্রচুর ডগি দেখি অ্যাডপশনের জন্য দেয়। আমার খুব ইচ্ছা হয় একটা নিয়ে তারপরে মনে করি বাবা আজকেরই তো আমার পাশে একজন শুয়ে আছে আমার হচ্ছে মুন্নু রানী। আচ্ছা, সেই বারান্দা যেটা দিয়ে আমরা এন্ট্রান্স করি ওখানে আমি শুয়ে রেখেছি হোদলকে, তাই কালির সঙ্গে তো ঝগড়া মারপিট হচ্ছে না, তো ওখানে রেখেছি। আর কালি তো বাইরে রয়েছে তার ছানাপুনাদের নিয়ে। তো চারিদিকে আমার ডগি, এবার কালকের কি হবে জানি না, মানে ছাদে যদি হোদলকে তুলে দিই তাহলে মুন্নি মাঝে মধ্যে ছাদে যায়, যেতে পারবে না। বাইরে কালি থাকলে এবারে মুন্নি সেখানেও যেতে পারবে না টয়লেটের জন্য। কালকের উঠে সকালবেলা প্রচুর চিন্তা কাকে কি করব। সব মানে তো খেয়েই করছে না, একসাথে যদি ঠিক থাকে তাহলে আলাদা কথা। তো যাই হোক, কালকে চিন্তা কালকে করতে হবে। আচ্ছা, এইবার যেটা হলো সেটাতে ও বলল ক্ল্যারিফিকেশান দিতে এলো, এবং সেখানে একটা কথাও বলল যে অনেকেই বলছে আমার কোনো কন্টেন্ট নেই তাই কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমি কোনো কন্টেন্ট করতে পারছি না। তো তাদের উদ্দেশ্যে বলি যে যখন আমি মাসে 3টে করে ভিডিও দিচ্ছিলাম, একটা গানের ভিডিও, একটা কি শর্টস আর একটা বড় ভিডিও, তো তখন কজন দেখেছে আর কজন কমেন্ট করতে এসেছে বা কজন কথা বলতে এসেছে? তাহলে আজকের যখন আমি এরকম ব্লগ ভিডিও দিচ্ছি তখন তারা কেন বলছে যে এরকম কন্টেন্ট নেই তার জন্য কন্ট্রোভার্সিয়াল এরকম টাইপের টপিক দিয়ে ব্লগিং দিচ্ছে, মানে এখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই সেজন্য ও ব্লগিং দিচ্ছে? না, এই কথাটা ঠিক। ভালো ভিডিও কেউ দেখে না। ভালো ভিডিও দেখতে গেলে প্রচুর পরিশ্রম, ধৈর্যের দরকার, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা, ভালো ভিডিও ভালো ক্রিয়েটিভিটি মানুষ তখনই দেখবে যখন যখন তুমি সেটাকে কন্টিনিউ করবে। তুমি তো কন্টিনিউ করো না, ঠিক আছে? তুমি দর্শকদের দোষ দিচ্ছ যে ভালো জিনিস দেখে না, ঠিক কথা, কিন্তু তুমি কি কন্টিনিউ করেছো কোনো জিনিস? সেটাও তো নয়। তোমাকে চেষ্টাটা, পরিশ্রমটা সেই জায়গায় করতে হবে। কিন্তু তুমি যদি ইনস্ট্যান্ট রেমেডি চাও বা ইনস্ট্যান্ট টাকা চাও, তাহলে তোমাকে এই শর্ট টার্ম প্রসেসটাই নিতে হবে, আর তুমি সেটাই নিয়েছো। তোমার বক্তব্য যেহেতু তখন ভিডিওগুলো করেছো সেখানে 500-600 বেশি ভিডিও ভিউজ হয়নি এবং সেখানে কেউ কমেন্ট করতে যায়নি, তাই তুমি চিন্তা করলে যে ঘুরিয়ে নাক দেখাবে এবং সেখানে কি করবে, সেখানে তুমি এমন ভিডিও করবে যেগুলো ব্লগ। কিন্তু তুমি যখনই ব্লগ নিয়ে এন্ট্রি নেবে তখনই কন্ট্রোভার্সি শুরু হবে, কারণ তুমি মধ্যখানে গ্যাপ দিয়েছো 3 বছরের। তো যখনই তুমি ওয়েলকাম ব্যাক মানে তোমার চ্যানেলে তুমি নতুন করে ওয়েলকাম ব্যাক করবে, তো স্বাভাবিক মানুষ কিউরিসিটি দেখাবে। আর তুমি যেই সময়টা এসেছো সেই সময়টা ভীষণ কন্ট্রোভার্সিয়াল ছিল, যার জন্য তোমার কাজটা আরও খুব সোজা হয়ে গেছে। তুমি যদি এই টাইমিংয়ে যদি না ঢুকতে, এন্ট্রিটা এইভাবে না নিতে, তাহলেও হয়তো এত কিছু হতো না। কিন্তু তোমার টাইমিংটা একদম ভীষণ ক্যালকুলেটিভ হয়েছে। এবার এখানে একটা ব্যাপার আছে, কি বলো তো, মানে সময়ের সাথে আমাদের চলতে হয়। তো তুমি ঝোপ বুঝে কোপটা মেরেছো, মানে কোন সময় তোমাকে এন্ট্রিটা নিতে হবে সেটা তুমি ভিডিও দেখে দেখে বুঝে টুকু করে এন্ট্রিটা মেরেছো। একদিনে তো তুমি এন্ট্রিটা মারোনি, মানে একটু তো প্ল্যান করেছিলে। তো তুমি যখন দেখছো মোটামুটি এরকম কন্ট্রোভার্সিয়াল জিনিস হচ্ছে, তখন যদি আমি মানে ড্রাইভ দিই, তো দেন আমার চ্যানেলটা কিন্তু সারভাইভ করে যাবে। এবার তুমি বললে যে আমার দুটো উদ্দেশ্য আছে চ্যানেল খোলার পিছনে, মানে চ্যানেলে ফিরে আসার পিছনে, চ্যানেল খোলার পিছনে না। একটা হচ্ছে আমার মনিটাইজ অন করা চ্যানেল, যদিও $100 পূর্ণ হয়নি,
তাহলে তোমার চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়েছে, কিন্তু তুমি পুরো $100 যে জিনিসটা কমপ্লিট করতে পারো নি, তার জন্য তুমি পেমেন্ট পাওনি। তো সেক্ষেত্রে তোমার একটা মনিটাইজ চ্যানেল তুমি ফেলে রাখবে কেন? ঠিক কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওই যে কেউ কন্টেন্ট দেখে না, তার জন্য তোমার ভিউজ বেশি হচ্ছিল না, তাই তুমি কি করলে, যে আমি একটা সময় সুযোগভাবে মানে সময় সুযোগ বুঝে এন্ট্রি নিই, আর সেই এন্ট্রিটা যদি কন্ট্রোভার্সিয়াল পিরিয়ডে এন্ট্রি হয়, মানে টাইম তো সব থেকে বলবান, তো সেই কন্ট্রোভার্সি পিরিয়ডে যদি আমার এন্ট্রিটা হয় এতদিন পরে, মানুষের একটা কিউরিসিটি থাকবে। এবং সবথেকে বড় কথা, আমি ক্লিকবেট খেলবো, থাম্বনেল সেই লেভেলে সেট করব, আর কন্টেন্ট আমার যাই থাক, কিন্তু আমি কন্ট্রোভার্সিয়াল টপিকের মধ্যে চলে যাব, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে সিঁড়ি হিসেবে প্রথম পা রাখবো, এবং তাহলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হবে। আর আমি এই কন্ট্রোভার্সিটা জিয়ে রাখলে আলটিমেটলি আমার ওই $100 পূর্ণ হয়ে অনেক অনেক ডলার হয়ে যাবে, ঠিক আছে? এবং তাতে কি হবে, আমার ভিডিওর রিচটাও বেড়ে গেল, মানে এই চক্করে আমার ভিডিও রিচটাও বেড়ে গেল। আমাকে এখন যে ভিডিওতে সবাই ভিউজ দিচ্ছে 5,000, 6,000, 7,000, 10,000, 15,000, 13,000, এই ভিডিওর যে রিচটা, সেটা তো ইউটিউব বুঝছে না কেন, কিসের জন্য রিচটা বাড়িয়ে দেবে। এটা গেল 1 নম্বর। তাহলে আমার যখন আমি কোনো ভিডিও ছাড়বো তখন অনেক জায়গায় স্প্রেড হবে। আমি যে ভিডিওটা ছাড়বো, মানে আমি যেটা করব বলছি, যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা যখন করব, মানুষের কিউরিসিটি থাকবে আমার প্রজেক্ট দেখার, এবং সেক্ষেত্রে সেই প্রজেক্টটার উপরে কিন্তু ভিউজটা প্রচুর হবে। কারণ আমি ততদিনে পথ তৈরি করে রেখেছি, মানে চারিদিকে গালিচা বেছানো আমার হয়ে গেছে। কন্ট্রোভার্সি করে করে আমি আমার ভিডিওর রিচটা বাড়িয়ে নিয়েছি। চ্যানেলটা যেহেতু আমার বসে গিয়েছিল, আমার রিচটা খুব জরুরি ছিল, সেটা আমি বাড়িয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি মনিটাইজটা মানে করা আছে, $100 হয়নি বলে আমি টাকা পাইনি, তাহলে আমি পেমেন্টটাও ওখান থেকে পেয়ে যাব। আর যাই হোক, গাড়ির তেলটা তো উঠবে, সেটাই বা কম কিসের, তাই না? তো তার জন্য আমি এই প্ল্যানিংটা করেছি। এবং স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমি একটা নেগেটিভ ওয়েতে আগেই পাবলিসিটি পেয়ে গিয়েছিলাম, তাই এবার যখন আমি মার্কেটে নামবো, সেই নেগেটিভ পাবলিসিটিটাকেই আমি এনক্যাশ করে মার্কেটে খেলে যাব, ঠিক আছে? আর এর পিছনের রিজন ওটাই, যে আমার নতুন আপকামিং যে প্রজেক্টটা, সেটাতে যেন রিচটা বাড়ে, ভিউজটা বাড়ে। এবার যখনই সেই আপকামিং প্রজেক্টটাতে আমার রিচ বা ভিউজ বাড়বে, তা বা লোকে দেখতে চাইবে আমার ভিডিও আরও, তখন আমার আবার সেকেন্ড একটা ওরকম ভিডিও করবার ইচ্ছে জাগবে, ঠিক আছে? এবং তখন আমার যখন মানে শর্ট টার্মে এই খেলাটা খেলে আমি রিচটা বাড়িয়ে নিলাম, প্লাস কিছু টাকাও ইনকাম করে নিলাম, দেন আমার ক্রিয়েটিভিটি যেটা, সেটাকে এবারে যদি মানুষের ভালো লাগে, প্রথম ভিডিওটা আমি দেখে তো বুঝতে পারবো যে রিচটা গেছে, সেই অনুযায়ী কতটা ভিউজ হয়েছে, কত ডলার ঢুকেছে, এটা তো বুঝতে পারবো। তখন আমার আবার সেকেন্ড একটা প্রজেক্ট করব। এইভাবে তারপর আমি এই কন্ট্রোভার্সি বা ব্লগিং থেকে বেরিয়ে শ্যুট করে আমার প্রজেক্টের মধ্যে ঢুকে যাব। এবং এটা আমার মনে হয় অনেক বুদ্ধি করে, প্ল্যানিং করে আমাদের হুলহুলা করেছে এবং বুদ্ধি রেখেছে, এটা ভালো হয়েছে, ঠিক আছে? এবার যেটা হলো, আমি মানে প্রথমে দেখলাম যে ওর খেতে খিদে পাচ্ছে, তো নিজেই ও রান্নাঘরে একটা ডিম পাউরুটি করছে, ঠিক আছে? মানে ডিম টোস্ট যেটাকে বলে, সেটা করছে। তো একটা ডিমের অমলেটের মধ্যে ওই কোয়ার্টার রুটির হাফটা দিয়ে ও করছে, এবং ও বলেছে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বা অন্য কিছু দিয়ে এটা করতে ভালো লাগে না, ও শুধু খেতে ভালো লাগে। এটা একদম ঠিক, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে আমার। টমেটো বা ক্যাপসিকাম অনেকে দেয়, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমার একদম ভাল লাগে না। আমার শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে যে ডিমের অমলেটটা করে, সেটা খেতে ভালো লাগে। কিন্তু যখন আমি ডিম টোস্ট করি, তখন আমার সিম্পলি ডিমটাকে অমলেট করে তার মধ্যে টোস্টের পাউরুটিগুলো দিয়ে, যদিও সেটা কোয়ার্টার পাউরুটিই ভালো লাগে, আমি 2 পিস নিই, ও 1 পিস নিয়েছে, তো যাই হোক 2 পিস কোয়ার্টার রুটি দিয়ে সুন্দর করে ফ্রাই করে তার উপরে গোলমরিচ আর টমেটো সস দিয়ে আমার খেতে ভালো লাগে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওর মধ্যে ওরকম ডিম টোস্ট করলে আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, ওটা করলো, এবং এটা দেখে বোঝা গেল যে রেডিমেড যে রান্নাগুলো ও করে নেয়, রেডিমেড রান্না ও করে নেয়, মানে ধরো অমলেট বা ডিম পাউরুটি বা ধরো ম্যাগি, এসব ধরনের কাজগুলো ও করে নেয়। তো আমি ওর কাছাকাছি বয়সী একটি ছেলের মা, আমার ছেলেও কিন্তু সবই পারে এইসব ধরনের রান্নাবান্না করতে। ডিম টোস্ট, তারপরে হচ্ছে তোমার ম্যাগি, স্যান্ডউইচ, তারপরে হচ্ছে আরও অনেক কিছু বানায়, নাচোস দিয়ে কী সব বানায়, অনেক কিছু এই ধরনের খাবার আর কি, টুকিটাকি খাবার কিন্তু আমার ছেলেও বানাতে পারে, ঠিক
ঠিক আছে? তো এখনকার ছেলেপুলেরা না প্রচুর আপডেট এইসব ব্যাপারে। নিজের যদি কোনো খিদে পায় তাহলে ওরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারে, সব কিছুতে মায়ের কাছে ন্যাগিং করে না। আগে একটা জেনারেশনের ছেলেরা ছিল, ছেলেরা যে মা যতক্ষণ না দেবে মুখের ধারে বা মা না করে দেবে ততক্ষণ তাদের উঠবে না আর কি, গালে উঠবে না। আর মারাও সন্তানদের সেইভাবে প্যাম্পার্ড করতে পারে, ছেলে সন্তানদের বিশেষ করে। কিন্তু এখন সেটা নয়, এখন কিন্তু অনেক বেশি ছেলেরা নিজেরটা নিজে করে নেয়, বাইরের কাজও ঘরের কাজও, কোনো প্রয়োজনে উল্টে বাড়ির লোককে সাপোর্ট করে, মানে কোনো কাজে হেল্প করে, এটা দেখেছি। তো আমার ছেলের মধ্যেও সেটা দেখেছি। ও ও ও তো এই জেনারেশনের ছেলে, তো এটা দেখলাম হুলুলার মধ্যেও রয়েছে। আচ্ছা, তারপরে টুপি নিয়ে কি একটা ক্ল্যারিফিকেশান দিল, আমি বুঝতেই পারি না যে ও টুপিটা কেন পরে। ওর কি মানে মাথা টাকলু মাথা নাকি জানি না, কারণ টুপি পরে কেন? কারণ ওর চুল ফুল দেখা যায় না, জানো তো, আশেপাশে চুল ফুল দেখা যায় না, যে বিশাল বড় বড় চুল সেটা আমি দেখতে পাচ্ছি না। আমার যেন মনে হচ্ছে না নেরুমুন্ডি, এবং সেই নেরুমুন্ডি কেন হয়েছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, সেটাও একদিন কি ক্ল্যারিফিকেশান দেবে জানি না। তবে টুপিটা ঘুরিয়ে ঘুরিয়ে বলে আমার যেন শুধু মনে হচ্ছে খুলে যায় খুলে যায়। টুপিটা পরার পিছনে কি কিছু কি ঢাকার, নাকি শুধুই মানে মানে শখ? যতদূর মনে হয় কিছু ঢাকার চেষ্টা চরিত্র করছে। তো ওই জন্যে টুপিটা পরছে। আর এই টুপিটা পরে এটা বোঝানোর চেষ্টা করছে, পরে আছি আমি টুপি, কিন্তু পরাচ্ছি তোমাদের টুপি। পড়াচ্ছি তোমাদের টুপি মানে হচ্ছে এই যে ব্লগ, ভুয়ো ব্লগ দিয়ে, আর তার মধ্যে হচ্ছে তোমার থাম্বনেল টাইটেলে খেলে বেরিয়ে যায়। তবে হ্যাঁ, আগের দিনের যে ব্লগটা মানে যেটা নিয়ে আমি কন্টেন্ট করছি সেই ব্লগটা কিন্তু অনেকটাই ব্লগিং হয়েছে, কারণ সেখানে ওরা রেস্টুরেন্টে গেছে সেটা দেখিয়েছে, মা বাবা মাসি মেশো সবাইকে দেখিয়েছে, প্লাস ও নিজে ডিম পাউরুটি করেছে সেটা দেখিয়েছে, বাচ্চা দুটোকে দেখিয়েছে ঘরের মধ্যে, কিছুটা হলেও ঘরের পোর্শন দেখিয়েছে। তারপরে ও ক্ল্যারিফিকেশান দিতে বসেছে। ও তার আগে বাইকে তেল ভরছিল সেটা দেখিয়েছে, তো ক্ল্যারিফিকেশান দিতে তারপরে বসেছে, বন্ধুরকে ক্যামেরা দিয়ে ও কথা বলেছে। হ্যাঁ, তারপরে এইসব যেগুলো দেখেছে এটা ব্লগিংয়ের অনেকটা পার্ট, মানে শুধু হ্যাক ব্যাক করেনি, আজকে ব্লগিংয়ের কিছুটা জিনিস দেখিয়েছে। আর আশা করি যে পরবর্তীকালেও ও সেগুলো দেখাবে, মানে প্রথম যে শুরু করছিল বক করে, সেটা আস্তে আস্তে ধীরে সুস্থে বেরিয়ে গিয়ে ও কিছু পার্ট কাজের দেখাবে, এবং সেটা হলে ব্লগিং দেখতে ভালো লাগে। কিছু কথা বললে, কিছু কাজ দেখালে, কিছু তুমি যেখানে যাচ্ছ সেসব দেখালে তাহলে ভালো লাগবে, নাহলে ব্লগিংটা ভীষণ বোরিং হয়ে যাবে। ব্লগিং করতে গেলে যদি তুমি শুধু ভচর করো সেটাও যেমন চলবে না, তেমনি একেবারে শুধু কাজ করছো তোমার কোনো ভচর নেই সেটাও চলবে না। দুটো মিলিয়ে ব্যালেন্স করে চললে তবে তোমার ভিডিওতে মানে লোকের ইন্টারেস্ট লাগবে, আর যত লোকের ইন্টারেস্ট লাগবে তত লোকে ক্লিক করবে। এখন যে ইন্টারেস্টটা সেটা অন্য কারণে, ওই এক্সো বলে, তার জন্যে, না হলে কিন্তু ইন্টারেস্ট থাকতো না। তো তুমিও সেটা জানো, তো আমি বললাম না সময় বড় বলবান, আর সেই ইন্টারেস্টটাকেই তুমি টুক করে কাজে লাগিয়ে দিয়েছো আর সেই নিয়ে করছো। এবং সত্যি কথা বলতে যে তোমার মা বাবা সবাই তো যখন রয়েছে তারা তো জানে যে তুমি ব্লগিং করছো, এবং তারাও সেটাকে সাপোর্ট করছে। তার মানেটা কি, তাদেরকেও তুমি কনভিন্স করতে পেরেছো যে আমি এরকম ব্লগিং করে আলটিমেটলি আমার ক্রিয়েটিভিটি ছড়াতে এসেছি। তুমি বলছো না যে আমি যখন দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো কোনো কমেন্ট আসেনি, আসবে না তো? তুমি তো কন্ট্রোভার্সিয়াল টপিক একটা, তুমি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক এবং কন্ট্রোভার্সিয়াল জোনের লোকজনের সঙ্গেই তোমার মানে পুরো হৃদ্যতা ছিল এক সময়। কন্ট্রোভার্সিয়াল জোন নয় ব্লগিং, কিন্তু তার মধ্যে কন্ট্রোভার্সি ভরে। আর এখনও তুমি এন্ট্রি কার্ড নিয়েছো কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাঁধে ভর করে, ঠিক আছে, সিঁড়িটা সেখানে রেখেছো। আর সেই জন্য লোকে আরও বেশি সেই ব্যাপারটা দেখতে যাচ্ছে যে এর সঙ্গে এত ভাব ভালোবাসার কথা হয়েছে, এর সঙ্গে মানে যোগাযোগ রয়েছে, এর সঙ্গে এত সখ্যতা, একে এসেই ভ্যালু দিতে শুরু করেছে, তাহলে একে মাঠে নামিয়েছে। এত সোজা সাপটা হিসেব আপনারা কেন ধরে নেন আমি জানি না। আর আপনাদের মনে হয় যে এই 24 বছরের ছেলেটা ইম্যাচিওর, যে মানে অকালপক্ষ, এমনি 21 বছর বয়সেই এত পেকে গিয়েছিল, আর এই 24 বছর বয়সে তার কোনো ম্যাচুরিটি হয়নি? অবশ্যই হয়েছে, আর বাইরে থেকে ঘুরে আসলে আরও ম্যাচুরিটি বাড়ে। তো সেই ম্যাচুরিটাকেই এনক্যাশ করছে যে কীভাবে পয়সা কামানো যায়, কারণ বুলেটের তেল খরচ প্রচুর, ঠিক আছে। হ্যাঁ, বাড়ির লোক দিতেই পারে, কিন্তু ওরও তো ইনকাম করতে হবে, কতদিন আর মা বাবা টানবে কি? তাই জন্য এরকম একটা পন্থা নিয়েছে, এবং সেই পন্থাটা সহজলভ্য পন্থা নিয়েছে। তবে দেখা যাক, যদি ও সত্যিই ক্রিয়েটিভিটি দেখাতে পারে এবং সেটা যদি লোকের কাছে পছন্দের হয়, ওর ইউটিউবে রিচ পৌঁছানোর পরে, তাহলে তো লোক ওকে দেখবে। কারণ ভালো জিনিসের চাহিদা কিন্তু আছে, মানে আমি বললি না ভালো জিনিসে
মানে লোকে ভিউজ দেয় না, কিন্তু না, রিয়েলি ভালো জিনিসের কিন্তু চাহিদা আছে, ঠিক আছে। আর হাসির নাটক, ফানি ভিডিও, হ্যাঁ নাটক, পুরো ফ্যামিলি নিয়ে নাটক, এসব ব্যাপারগুলোর কিন্তু চাহিদা আছে, ঠিক আছে। এবং মিডিয়া ফিডিয়া যারা ভিডিও করে তাদের তো এই জন্যই চাহিদা। তো যাই হোক, এটুকুই আমার হুলহুলার ভিডিও থেকে বলার মনে হয়েছে, তাই আমি এটা বললাম। আপাতত এই ভিডিওটা রাখছি। এবার যে ভিডিওটা করব সেটা ম্যান্ডুর হাজব্যান্ডের বার্থডে গিফট এবং বার্থডে থালা সাজানো, সেটা নিয়ে কিছু বলার দরকার আছে এবং সেটা নিয়ে ভিডিও করতে আসছি। ততক্ষণের জন্য